এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবর্তনের বিভিন্ন তত্ত্বগুলো। তার মধ্যে প্রথমেই যেটা তোদের সিলেবাসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে প্যাভলোভীয় অনুবর্তন, বা যেটাকে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন। আচ্ছা, এটা ফার্স্টে যখন ব্যাখ্যা করব তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কন্ডিশনিং বা অনুবর্তনটা কী। অনুবর্তনটা এক কথায় বলা যায় এক ধরনের শিখন প্রক্রিয়া। তাহলে আমি যদি একটি বাক্যে আমি যদি অনুবর্তনকে ব্যাখ্যা করতে যাই তাহলে অনুবর্তনটি হলো একটি শিখন প্রক্রিয়া। মানুষ স্বাভাবিকভাবেই উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়, বা যেটাকে আমরা বলছি প্রতিক্রিয়া বা রেসপন্স। আর উদ্দীপকটাকে আমরা বলছি কি ইংলিশে স্টিমুলাস। অর্থাৎ স্টিমুলাসের প্রভাবে স্বাভাবিকভাবেই মানুষ সাড়া দেয় বা রেসপন্স করে বা প্রতিক্রিয়া করে। এবার একটি উদাহরণ দেওয়া যাক। কী উদাহরণ? যেমন বলা যেতে পারে যে শিক্ষক ক্লাসে ঢুকলো আর শিক্ষার্থীরা উঠে দাঁড়ায়। এখানে শিক্ষককে দেখতে পাওয়া যাচ্ছে একজন উদ্দীপক হিসাবে বা স্টিমুলাস হিসাবে, এবং যে উঠে দাঁড়ানো এটি হচ্ছে কিন্তু তার এই ছাত্রদের কিন্তু প্রতিক্রিয়া বা রেসপন্স বা সাড়া দেওয়া যেটাকে বলা হচ্ছে। আবার অনেক সময় এরকম দেখা যায় যে দুটি উদ্দীপক যদি পাশাপাশি থাকে তাহলে একটি উদ্দীপক দেখলে আরেকটির কথা মনে পড়ে যায়। যেমন দুটো বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, তারা সব সময় স্কুলে একসাথে থাকে। এবার শিক্ষক শিক্ষিকা যখন কখনো একজনকে যদি স্কুলে দেখতে পায় তাহলে তখনই তার অন্যজনের কথা মনে পড়ে, এবং তখন জিজ্ঞেস করে, এই তুই এসছিস, ও আসেনি কেন, এরকমভাবে জিজ্ঞেস করে। তাহলে মনোবিদ্যায় এই যে ঘটনাটা, এটাও কিন্তু এক ধরনের অনুবর্তন, কিন্তু এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে মনোবিদ্যায় বা সাইকোলজিতে অ্যাসোসিয়েশন বা সংযোজন। আচ্ছা, অনুবর্তনবাদ সম্বন্ধীয় তত্ত্ব বোঝার জন্য আমরা প্রথমে রাশিয়ান মনোবিজ্ঞানী প্যাভলভের পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব, যেটি প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং নামে পরিচিত। এর আগে আমি যেটা বললাম যে অনুবর্তন হলো এক ধরনের শিখন প্রক্রিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে যদি কোলম্যানের যদি অনুবর্তনের সংজ্ঞাটাকে বলা যায়, কোলম্যান কি বলেছেন, অনুবর্তন হলো একটি শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশগত উদ্দীপক দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রিত হয়। তাহলে আমি যদি এটাকে ইংলিশে বলি, দ্য প্রসেস অফ লার্নিং থ্রু হুইচ দ্য বিহেভিয়ার অফ অর্গানাইজেশন বিকামস ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট স্টিমুলি। অর্থাৎ বলা হচ্ছে যেটা অনুবর্তন হলো একটা শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশ উদ্দীপক দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রিত হয়। এখানে আচরণ যেটাকে বলা হচ্ছে দ্যাট ইজ কল্ড রেসপন্স, আর স্টিমুলাস যেটা হচ্ছে পরিবেশক উদ্দীপক হিসেবে কোলম্যান বলতে চেয়েছেন। আচ্ছা, এবার আমাকে যদি প্যাভলভের এই অনুবর্তন তত্ত্বটাকে ব্যাখ্যা করতে হয়, প্রথমে আমাদের কিন্তু তার পরীক্ষাটা একটু সংক্ষেপে জেনে নিতে হবে। কি করেছিলেন প্যাভলভ? আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে প্যাভলভ ছিলেন একজন বিহেভিয়ারিস্ট বা আচরণবাদী, এবং এই যে আর্লি ফেজের যারা বিহেভিয়ারিজমে বিশ্বাসী বা আর্লি ফেজের যে বিহেভিয়ারিস্ট যারা ছিলেন, যেমন প্যাভলভ, ওয়াটসন, থর্নডাইক, এরা যারা ছিল তারা কিন্তু বরাবরই
এক স্টিমুলাস আর রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া, এটার মাধ্যমে কিন্তু শিক্ষণকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এসআর যে ফর্মুলা বা এসআর যে কন্ডিশনিং, এটার মাধ্যমেই কিন্তু শিক্ষণ হয়। এটির কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ মতবাদী ছিলেন এরা, অর্থোডক্স ছিলেন যেটাকে বলা হচ্ছে। এবার আমি যে প্যাভলভের যে তত্ত্বটা সেটাকে আমি একটু ব্যাখ্যা করি, তার পরীক্ষাটা আগে বলে নেওয়ার মাধ্যমে। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি একটি কুকুরের ওপর এই পরীক্ষা নিরীক্ষা করেন। সাধারণত আমরা জানি কুকুরকে খাবার দেখালে লালাক্ষরণ হবে। তাহলে এই যে খাবার দেখানো হচ্ছে তার ফলে লালাক্ষরণ হচ্ছে, তাহলে লালাক্ষরণ এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, যেটাকে আমরা বলবো হচ্ছে আনকন্ডিশনড রেসপন্স বা অনুবর্তিত প্রতিক্রিয়া। ঠিক আছে, আনকন্ডিশনড রেসপন্স বা অনুবর্তিত প্রতিক্রিয়া। আর যখন আমাদের এই খাবার দেওয়া হচ্ছে, খাবারের ফলে তো লালাক্ষরণ হচ্ছে, তাহলে খাবারটা এই জায়গায় কি একটা স্টিমুলি বা স্টিমুলাস। কিন্তু আমাদের যেরকম খাবার দেখলে লালাক্ষরণ হয়, সেরকম কুকুরটারও সেই একই হয়েছে, খাবারটা দেখলেই তার লালাক্ষরণ হবে। তাহলে এটা কি পূর্বজাত, অর্থাৎ এটাকে কোনো কন্ডিশনিং করানো হচ্ছে না, শিখন করানো হচ্ছে না, তাহলে এটা পূর্বজাত বা পূর্বজ্ঞাত। তাহলে এটা খাবারটা স্টিমুলি, তাহলে এই স্টিমুলিটা হচ্ছে আনকন্ডিশনড স্টিমুলাস। অর্থাৎ এক্ষেত্রে খাবারটা হচ্ছে আনকন্ডিশনড স্টিমুলাস বা অনন্যবর্তিত উদ্দীপক, আর এই খাবার দেখানোর ফলে রেসপন্স বা প্রতিক্রিয়াটা কি লালাক্ষরণ। এটা হচ্ছে লালাক্ষরণটা হচ্ছে আনকন্ডিশনড রেসপন্স বা অনন্যবর্তিত প্রতিক্রিয়া। এটা আমরা জেনে নিলাম। এবার তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা কুকুরকে পরীক্ষা হিসাবে করতে গিয়ে তিনি দেখলেন যে একজন ক্ষুধার্ত কুকুরকে তার পরীক্ষাগারের টেবিলে এনে খাদ্য দেন। এতে কুকুরটির কি লালাক্ষরণ ঘটে? এখানে আমি যেটা বললাম যে খাদ্যটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক বা আনকন্ডিশনড স্টিমুলাস বা ন্যাচারাল স্টিমুলাস, আর লালাক্ষরণ বা স্যালাইভেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ন্যাচারাল রেসপন্স বা আনকন্ডিশনড রেসপন্স। এরপর প্যাভলভ যেটা করলেন, কুকুরটিকে সামনে কিছুক্ষণ ঘন্টা বাজাতে থাকলে কুকুরটি কি হলো, সজাগ হলো যে ঘন্টা বাজছে। এবার যে সজাগ হলো, কুকুরটির মধ্যে একটা চঞ্চলতা দেখা দিল এবং সে কান খাড়া করে চারিদিকে তাকায় এবং নানা ধরনের প্রতিক্রিয়া করতেই পারে, কুকুরে সহজ সেটা করতেই পারে। ঘন্টার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যালার্টনেস, তাহলে ঘন্টার ধ্বনিটা একটা হচ্ছে আরেকটা ধরনের স্টিমুলাস হচ্ছে। তাহলে এক্ষেত্রে ঘন্টার ধ্বনিটা হচ্ছে আমার কন্ডিশনড স্টিমুলাস। তাহলে এবার রেসপন্সটা কী? এবার আমি এবার কি করছি আমি? এই যে ঘন্টার ধ্বনি দেওয়া হলো, ঘন্টার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে প্যাভলভ যেটা করলেন সেটা হচ্ছে খাবারটা এনে দিলেন। এবার ঘন্টার ধ্বনি বাজছে, তার সঙ্গে খাবার, ফলে কি হচ্ছে, কুকুরটার লালাক্ষরণ হচ্ছে। এটা যদি করতেই থাকা যায় তাহলে একটা সময় আসবে যে আমরা আনকন্ডিশনড স্টিমুলাস ছিল কি খাবার, আর আনকন্ডিশনড রেসপন্স ছিল লালাক্ষরণ। তারপরে আমি কন্ডিশনড স্টিমুলাস কী করলাম, ঘন্টা আনলাম এবং তার সঙ্গে যুক্ত করলাম কি ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে খাবারটা আনলাম। এই ঘটনাটাকে যখন করলাম, ঘন্টা বাজলাম এবং সঙ্গে সঙ্গে খাবার আনলাম, লালাক্ষরণ হলো। তাহলে এখানে আনকন্ডিশনড স্টিমুলাস হচ্ছে খাবার, আর কন্ডিশন স্টিমুলাস হচ্ছে বা অনুবর্তনীয় উদ্দীপক হচ্ছে আমার ঘন্টা। তাহলে এই অনুবর্তিত উদ্দীপক এবং অননুবর্তিত উদ্দীপক দুটো মিক্সড হয়ে
আমার রেসপন্সটা হচ্ছে এই ক্ষেত্রে লালাক্ষরণ। এটা আমাকে তাহলে এইটুখানি বুঝতে পারলাম। এবার এটা যদি বারংবার করতে থাকা যায়, একটা সময় আসবে যখন এই কুকুরটি আর ওই আনকন্ডিশনড স্টিমুলাসটার থেকে যখনই ঘন্টা বাজবে সে তখন একটা মাথায় একটা কাজ করবে। কি কাজ করবে? যে না, এবার আমাকে খেতে দেবে। সুতরাং ঘন্টা বাজালেই কিন্তু লালাক্ষরণ হবে। তাহলে এই জায়গাটায় আমার এই ছবিটা দিকে একটুখানি নজর কর। দেখ, S1 তারপরে R1। S1 মানে হচ্ছে আমার হচ্ছে স্টিমুলাস নাম্বার 1, আর R1 হচ্ছে রেসপন্স নাম্বার 1। নিচে কী লেখা রয়েছে? স্টিমুলাস 2। আর এদিকে কী লেখা রয়েছে? R2 মানে স্টিমুলাস নাম্বার 2, আর হচ্ছে R2 মানে হচ্ছে রেসপন্স নাম্বার 2। তাহলে স্টিমুলাস নাম্বার 1টা কি? স্টিমুলাস নাম্বার 1টা হচ্ছে তাকে খাবার দেওয়া, ঘন্টার ধ্বনি দেওয়া হচ্ছিল, ফলে সে কী হচ্ছিল? R1 মানে হচ্ছে সজাগ ভাব হচ্ছে। আচ্ছা, ঘন্টার ধ্বনি হচ্ছে স্টিমুলাস নাম্বার 1, রেসপন্স নাম্বার 1 হচ্ছে সজাগ ভাব। S2 সেটা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, তারপরে কি? রেসপন্স 2 মানে হচ্ছে লালাক্ষরণ হচ্ছে। এবং এটা যদি বারংবার চলতে থাকে তাহলে দেখ কী হচ্ছে? S1-এর সঙ্গে R2-র একটা অনুবর্তন হচ্ছে। সে অনুবর্তনটা কি? ঘন্টার ধ্বনির পরে হচ্ছিল আগে সজাগ ভাব, তারপরে খাবার আনা হচ্ছিল, খাবার দেখে তার লালাক্ষরণ হচ্ছিল। কিন্তু এবার কি? এটা বারংবার চলতে থাকলে ঘন্টার ধ্বনি বাজলেই সে তার লালাক্ষরণ হতে শুরু করবে। তার মানে এক্ষেত্রে ঘন্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপক এবং কন্ডিশনড যে রেসপন্সটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লালাক্ষরণ, অর্থাৎ R2। অর্থাৎ কন্ডিশন স্টিমুলাস ঘন্টার ধ্বনির সঙ্গে R2 মানে হচ্ছে কন্ডিশনড রেসপন্স, যেটা আগে আনকন্ডিশনড রেসপন্স ছিল সেটা এখন হয়ে গেল কন্ডিশনড রেসপন্স বা অনুবর্তিত প্রতিক্রিয়ায়। অর্থাৎ এবার অনুবর্তনটা হচ্ছে কিসের মাধ্যমে? মানে S1 থেকে R2, ঘন্টার ধ্বনির থেকে লালাক্ষরণ। বোঝা যাচ্ছে? তাহলে এবার এই ছবিটার দিকে যদি একটু তাকানো যায়, তাহলে এই ছবিটাতে কি দেখানো হচ্ছে? যে বিফোর কন্ডিশনিং ফুড আনকন্ডিশনড স্টিমুলাস রেসপন্স কি? স্যালাইভেশন, অর্থাৎ আনকন্ডিশনড রেসপন্স মানে হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস মানে হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, আর আনকন্ডিশন রেসপন্স কি? সেটাকে বলা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আবার বিফোর কন্ডিশনিং সেটা আবার কী ছিল? আগে যেটা কি বেল বাজানো হচ্ছিল, সে জাস্ট সজাগ হচ্ছে, অ্যালার্ট হচ্ছে, কিন্তু কোনো রকম স্যালাইভেশন বা লালাক্ষরণ হচ্ছে না। এটা বিফোর কন্ডিশনিং। এবার যখনই ডিউরিং কন্ডিশনিং, অর্থাৎ যখন কন্ডিশনিং বা অনুবর্তনটা করানো হচ্ছে তখন কি হচ্ছে? প্রতিবর্তক ক্রিয়াটা কি হবে? বেল বাজানো হচ্ছে, সঙ্গে সঙ্গে খাবার আনা হচ্ছে, অর্থাৎ বেলটা ছিল ন্যাচারাল স্টিমুলাস বা নিউট্রাল স্টিমুলাস, যেটাকে আমরা বলছি কন্ডিশন স্টিমুলাস হয়ে যাচ্ছে পরে। ফুডটা ছিল আনকন্ডিশন স্টিমুলাস বা অনুবর্তিত উদ্দীপক। এবার এই উদ্দীপকের ফলে আনকন্ডিশনড রেসপন্স যেটা আগে ছিল সেটাই হচ্ছে, অর্থাৎ অনুবর্তিত প্রতিক্রিয়া সেটাই হচ্ছে। তার মানে আমার এক্ষেত্রে আস্তে আস্তে এইটা চলতে থাকলে, এই অনুবর্তনটা চলতে থাকলে আফটার কন্ডিশনিংয়ে গিয়ে কি হবে? ঘন্টা বাজালেই দেখা যাচ্ছে 4 নম্বর ছবিটাতে ঘন্টা বাজালেই তার লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ ঘন্টার ধ্বনিটা হয়ে গেল কন্ডিশনড স্টিমুলাস, যেটা আগে নিউট্রাল স্টিমুলাস ছিল সেটা হয়ে গেল কন্ডিশন স্টিমুলাস।
আর রেসপন্স যেটা ছিল আগে খাবার দেখলে আনকন্ডিশন রেসপন্স বা যেটাকে বলা হচ্ছে অননুবর্তিত প্রতিক্রিয়া, সেটা এখন হয়ে গেল অনুবর্তিত প্রতিক্রিয়া। অর্থাৎ অনুবর্তিত উদ্দীপক হচ্ছে আমার S1 আর রেসপন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে R2, অর্থাৎ কন্ডিশন রেসপন্স প্রতিক্রিয়া। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এইখানটায় আমি যদি এই ছবিটার মাধ্যমে S1 এবং R1, S2, R2কে বিচার করি, S1 মানে হচ্ছে ঘণ্টার ধ্বনি, S1 মানে ঘণ্টার ধ্বনি, R1 মানে হচ্ছে সজাগ ভাব, কিন্তু স্যালাইভেশন হচ্ছে না, কারণ ঘণ্টার ধ্বনির মাধ্যমে তার খাবার দেওয়া হচ্ছে না প্রথমে, ফলে তার লালাক্ষরণ হচ্ছে না, সে জাস্ট সজাগ হচ্ছে, অ্যালার্ট হচ্ছে। এবার তাকে কি করা হলো, ঘণ্টার ধ্বনি দেওয়ার এবার তাকে কি করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ S2, এবং রেসপন্স হচ্ছে R2, যেখানে হচ্ছে তার স্যালাইভেশন হচ্ছে বা লালাক্ষরণ হচ্ছে। এটা বারবার করে চলতে থাকলে যে ঘণ্টার ধ্বনিটা S1 ছিল সেটা হয়ে গেল, সেটার সঙ্গে কন্ডিশনিং কার হলো বা অনুবর্তন কার হলো, এই R2, যেখানে রেসপন্সটা করছে কি, লালাক্ষরণ। অর্থাৎ ঘণ্টার ধ্বনি দিলেই সে বুঝতে পারছে এবার আমার খাবার আসবে, তাহলে ঘণ্টার ধ্বনির সঙ্গে তার লালাক্ষরণ একটা এই S1-এর সঙ্গে R2-র সংযোগ সাধন হচ্ছে। অর্থাৎ ঘণ্টার ধ্বনি আগে যেখানে নিউট্রাল স্টিমুলাস ছিল সেটা হলো কন্ডিশনড স্টিমুলাস বা অনুবর্তিত উদ্দীপক, আর লালাক্ষরণ যেটা ছিল আগে আনকন্ডিশনড রেসপন্স, সেটা ঘণ্টার ধ্বনির সঙ্গে তার লালাক্ষরণ যেহেতু হচ্ছে এবার সেটা হয়ে গেল কন্ডিশনড রেসপন্স। অর্থাৎ আনকন্ডিশন রেসপন্স থেকে সেটা ট্রান্সফার হলো কন্ডিশন রেসপন্স, অর্থাৎ অনুবর্তিত প্রতিক্রিয়া থেকে এটা হলো অনুবর্তিত প্রতিক্রিয়া, ঘণ্টার ধ্বনির ফলে লালাক্ষরণ। আর যেই প্রক্রিয়াটা সেটা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া, এবং এই অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমেই এই কুকুরটার কিন্তু শিখন হলো, এটা প্যাভলভ বোঝাতে চেয়েছেন। এবার উনি আরও কতগুলো কথা বলেছিলেন, এক হচ্ছে ডিকন্ডিশনিং, আরেকটা হচ্ছে এক্সটিংশন। সেগুলো কি, সেটা হচ্ছে অপনুবর্তন এবং নির্বাপন। ডিসকন্ডিশনিংটা কি, এই যে অনুবর্তন যেটা হলো ঘণ্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের অনুবর্তন প্রক্রিয়াটা, এটা চিরস্থায়ী নয়। অনেক সময় দেখা যায় যে এই অনুবর্তিত যে উদ্দীপকের ওপর, যেটা আনকন্ডিশনড স্টিমুলাস বা অনুবর্তিত উদ্দীপক বারবার না দেওয়া হয়, তবে কিছুদিন পর কি হয়, এই অনুবর্তিত প্রতিক্রিয়া বিলোপ হতে থাকবে। অর্থাৎ একটুখানি মানে প্যাভলভের এই যে পরীক্ষা সেটার মাধ্যমে একটুখানি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। প্যাভলভের পরীক্ষা অনুযায়ী আমরা কি দেখেছিলাম, যে ঘণ্টার ধ্বনির পর যদি মানে খাবার দেওয়া হচ্ছিল, যার জন্য শেষে হচ্ছিল ঘণ্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের সম্পর্ক তৈরি হচ্ছিল বা একটা অনুবর্তন হচ্ছিল। কিন্তু যদি ঘণ্টার ধ্বনির পর যদি খাবার অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, তাহলে এরপরে সে আবার আগের পর্যায়ে চলে যাবে, অর্থাৎ সেই নিউট্রাল স্টিমুলাস, ঘণ্টার ধ্বনি তখন নিউট্রাল হয়ে যাবে, আবার নিউট্রাল স্টিমুলাস হয়ে যাবে, অর্থাৎ তার আর ঘণ্টার ধ্বনি বাজালেও তার লালাক্ষরণ হবে না। তাহলে এইটাকে বলা হচ্ছে অপনুবর্তন বা ডিকন্ডিশনিং। অর্থাৎ ঘণ্টার ধ্বনি বাজানো হচ্ছে, খাবার আসছে না, অর্থাৎ আস্তে আস্তে তার লালাক্ষরণ হবে না। সে বুঝতে পেরে যাবে ঘণ্টার ধ্বনি বাজলেই যে সবসময় আমার যে খাবার আনবে তার কোনো মানে নেই, সুতরাং লালাক্ষরণের কোনো সম্পর্কই নেই। এবার এটা হচ্ছে অপনুবর্তন। এবার এই অপনুবর্তনকে আরও যদি টানা হয়, অর্থাৎ আরও কিছুদিন করা হয় যে এরকম ঘণ্টার ধ্বনি বাজানো হচ্ছে কিন্তু কোনো রকমভাবে খাবার দেওয়া হচ্ছে না, আগেই লালাক্ষরণ কমে গেছে, এবার তার যে অনুবর্তনটা হয়েছিল ঘণ্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের, সেটা কিন্তু অর্থাৎ S1-এর সঙ্গে R2-র সেই সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হবে, অর্থাৎ বিলুপ্ত হবে। দ্যাট ইজ কল্ড নির্বাপন বা এক্সটিংশন যেটাকে বলা হচ্ছে।
এটা গেল হচ্ছে অপনুবর্তন বা ডিকন্ডিশনিং এবং নির্বাপন বা এক্সটিংশন। এবার হচ্ছে আমরা যেটা বলবো রিকন্ডিশনিং, যেটা নির্বাপন হয়ে গেল, অর্থাৎ এক্সটিংশন যেটাকে বলা হচ্ছে, সেইখানে এই নির্বাপনের পূর্বেই, অর্থাৎ কিছুটা হয়তো অপনুবর্তন হয়েছে, তবুও একটা অনুবর্তনের প্রক্রিয়া চলছে, তার মধ্যে অপনুবর্তন হয়ে গেছে সেরকম পর্যায়ে এবার দেখা গেল যে অপনুবর্তন করা হচ্ছে, তাকে মাঝে মাঝে তাকে ঘণ্টাধ্বনি বাজানো হচ্ছে, কিন্তু খাওয়ার আসছে না, ফলে লালাক্ষরণ কমে গেছে। কিন্তু যদি এই ক্ষেত্রে যদি ঘণ্টাধ্বনি বাজানো হচ্ছে বা কিছুদিন বাদে বাদে ঘণ্টাধ্বনির সঙ্গে আবার খাবারটাও আনা হচ্ছে, আবার কিছুদিন স্টপ, আবার ঘণ্টাধ্বনি বাজানো হচ্ছে, আবার খাওয়ানো, এটা যদি করতে লাগা হয় তাহলে অপানুবর্তন কিন্তু আর ঘটে না। অর্থাৎ এক্ষেত্রে ঘণ্টার ধ্বনির সঙ্গে সাথে সাথে মাঝে মাঝে খাবার দিলে অপানুবর্তন হয় না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে রিকন্ডিশনিং। অর্থাৎ আমি চেষ্টা করছি কি এই অনুবর্তন যেটা বন্ধ হয়ে যাচ্ছিল, অপানুবর্তন হয়ে যাচ্ছিল, অর্থাৎ ডিকন্ডিশনিং হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে খাবার দেওয়াতে তার কিন্তু ঘণ্টার ধ্বনি বাজলে আবার লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ কন্ডিশনিংটা আবার ফিরে আসছে, অর্থাৎ রিকন্ডিশনিং, পুনরায় করা হচ্ছে আবার অনুবর্তনটা। আরেকটা যেটা হচ্ছে বিয়োগাত্মক অনুবর্তন বা নেগেটিভ কন্ডিশনিং। এটা কি? এটা হচ্ছে বারবার পুনরাবৃত্তি করলে প্রাণী উদ্দীপককে উপেক্ষা করে। আবার বলছি, বারবার পুনরাবৃত্তি করলে প্রাণী উদ্দীপককে উপেক্ষা করে। যেমন একটি ওই প্যাভলভের একটি কুকুরকে গোলাকৃতি মালা জ্বালানোর পর খাবার দিলেন, এবং আরেকটার মধ্যে ডিম্বাকৃতি মালা জ্বালানোর পর খাবার দিলেন না। এই ঘটনাটি যদি পুনরাবৃত্তি করতে পারা যায়, পুনরাবৃত্তি করে দেখা গেল সেটা হচ্ছে ডিম্বাকৃতি মালা জ্বললে কুকুরের কোনো লালাক্ষরণ হচ্ছে না, শুধুমাত্র গোলাকৃতি মালা জ্বললেই তার লালাক্ষরণ হচ্ছে। কিন্তু ডিম্বাকৃতি মালা জ্বালানোর পর যেহেতু খাবার দেওয়া হচ্ছে না, সেই জন্য ডিম্বাকৃতি যখন মালা জ্বালানো হচ্ছে তখন কুকুরের লালাক্ষরণ হচ্ছে না, কিন্তু যখন গোলাকৃতি মালা জ্বালানো হচ্ছে তখন কিন্তু তার লালাক্ষরণ হচ্ছে। তাহলে এই যে ডিম্বাকৃতি মালা জ্বালানোর ফলে কুকুরের যে কোনো লালাক্ষরণ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে বিয়োগাত্মক অনুবর্তন বা নেগেটিভ কন্ডিশনিং। তাহলে এই গেল হচ্ছে আমাদের বলা যেতে পারে এই প্যাভলভের এই অনুবর্তনের তত্ত্ব, যেখানে তিনি এই এসআর ফর্মুলেশনের মাধ্যমে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার অনুবর্তন প্রক্রিয়াকে বা শিক্ষণের প্রক্রিয়াটাকে বুঝিয়েছেন। যে ইনি বলেছেন যে এসআর এই ফর্মুলা অর্থাৎ স্টিমুলাস রেসপন্সের মাধ্যমেই প্রতিটি প্রাণীর শিখন হয়। এবার এই অনুবর্তন তত্ত্বটি আমাদের শিক্ষাক্ষেত্রে কী কী প্রয়োগ করা যায়, যেমন হচ্ছে সুঅভ্যাস গঠনে, মানুষ বিশেষত শিশুদের সুঅভ্যাস গঠনে অনুবর্তনের ভূমিকা অনস্বীকার্য। কারণ ছোটোবেলায় দেখবে যে একটা বাবা মা তাকে কী শেখায়, ঘুম থেকে উঠে ব্রাশ করাতে হয়। এবার এইটা যেহেতু প্রতিদিন করাতে থাকছে মা বাবা, সেই জন্য একটা টাইম আসে যখন কিন্তু যেটা হয়ে যায় ঘুম থেকে ওঠা মানে তারপরে মানে ব্রাশ, যেটা ওই কুকুরের ক্ষেত্রে হয়েছিল, ঘণ্টার ধ্বনি সঙ্গে সঙ্গে খাবার আসছিলো, সেই জন্য লালাক্ষরণ হচ্ছিলো। সেই জন্য পরে আর ঘণ্টার ধ্বনি বাজালেই সঙ্গে সঙ্গে বুঝতে আমার খাবার আসবে, সেই জন্য লালাক্ষরণ হচ্ছিলো ঘণ্টার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে। সুতরাং এক্ষেত্রেও সুঅভ্যাস গঠনে কিন্তু এই যে অনুবর্তনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। নিয়ম অনুবর্তিতা বা এই যে সুঅভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো। আবার কুঅভ্যাস পরিত্যাগেও কিন্তু এই অনুবর্তন তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষার্থীর কুঅভ্যাস দূর করার জন্য বিয়োগাত্মক, যেটা নেগেটিভ কন্ডিশনিংয়ের কথা বলা হয়েছে, সেটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেওয়া যায় কুঅভ্যাস। দেখা যায় যে একটা বাচ্চা কথায় কথায় খুব মিথ্যা কথা বলে, মানে কোনো একটা কিছু তাকে বলা হলো, সে সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলতে শুরু করলো, এবং এটা আস্তে আস্তে তার কুঅভ্যাসে পরিণত হচ্ছে। মানে কিছু এক্সকিউজ দিতে হলেই সে কিন্তু মিথ্যা কথা বলছে।
তাহলে এবার এটা কীভাবে পরিত্যাগ করানো যায়? দেখা গেল যে একটা শিক্ষক সে যখন কোনো কিছু সত্য কথা বলছে বা কোনো রকমভাবে উচিত মানে সত্যি কথা বলছে তখন শিক্ষক তাকে, এই তো তুমি খুব সত্যি কথা বলছো, তোমার এটার জন্য অ্যাপ্রিসিয়েবল, বা তুমি তো তাকে কোনো একটা চক দিল ক্লাসে বা তাকে কোনো একটা টফি দিল। কিন্তু যখন সে কোনো রকমভাবে মিথ্যা কথা বলছে তখন তাকে ইগনোর করা হচ্ছে বা তাকে কোনো রকমভাবে কোনো কিছু টফি দেওয়া হচ্ছে না বা তাকে চক দেওয়া হচ্ছে না। এবার সে বুঝতে শুরু করবে যে তার মানে আমার এই কুঅভ্যাস, যেটা তার মানে আমি যেটা মিথ্যা কথা বলছি বারবার করে, যার জন্য কিন্তু আমি কোনো রকমভাবে আমার কিন্তু কোনো কিছু আমি পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে তার কিন্তু যখনই সে এই মিথ্যা কথা বলাতে কোনো রকম কোনো কিছু পাচ্ছি না, দেখবে রেসপন্স পাচ্ছে না তার শিক্ষকের কাছ থেকে বা শিক্ষিকার কাছ থেকে, তাহলে সেও কি করবে, আস্তে আস্তে কিন্তু এই মিথ্যা কথা বলাটা কমিয়ে দেবে, কুঅভ্যাস পরিত্যাগে। আচ্ছা, আর কি রয়েছে? অনুবর্তিত প্রক্ষোভ দূরীকরণে শিক্ষার্থীর মধ্যে অনেক সময় উদ্বেগ বা ভয়, এই যে বিয়োগাত্মক বা নেগেটিভ কন্ডিশনিং রয়েছে, এর মাধ্যমে দূর করা সম্ভব। যেমন বলা যেতে পারে নেগেটিভ কন্ডিশনিংয়ের একটা খুব উদাহরণ হচ্ছে, একটা ভাবো ট্রেনে তুমি যাচ্ছ, একটা লোক তার খুব মাথা যন্ত্রণা করছে, এবার কি করা যায়? এবার সে খুব মাথা যন্ত্রণা করছে, একজন লোক উঠে তাকে একটা ওষুধ দিল, বলে এই নিন একটা ওষুধ বার করে তাকে ওষুধ দিল, বললে ওষুধটা খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। এবার দেখা গেল যে সে তাকে বলেছে খুব ভালো ওষুধ, খুব মাথা ব্যথার, আমি খাই, খুব মানে মাথা ব্যথা এমনিতেই কমে যায়, এরকমভাবে বললো সেই। এবার তাকে যেহেতু বলা হলো যে ওটা মাথা ব্যথারই ওষুধ, খুব ভালো কাজ করে, সে খেয়ে নিল এবং কিছুক্ষণ বাদে দেখা গেল সে আস্তে আস্তে বলছে, হ্যাঁ দাদা একটু করে মাথা ব্যথাটা কমছে, ভাগ্যিস আপনি দিয়েছিলেন। দেখা গেল যে আসলে যে লোকটি ওষুধটা দিয়েছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে একটি দেখা গেল গ্যাসের ওষুধ দিয়েছিলেন, যেটা দেখা গেল যে তার যে রোগের সঙ্গে, তার যে মাথা ব্যথাটা করছে তার সঙ্গে কোনো ওই গ্যাসের ওষুধটা কোনো সম্পর্কই নেই, কোনো কাজেই আসে না। কিন্তু এই যে তার যে ভয় বা উদ্বেগটা ছিল, সেটা কি করা হলো, এই একটা ওষুধ দিয়ে কিন্তু দূরীভূত করে দেওয়া, অর্থাৎ অনুবর্তিত প্রক্ষোভ দূরীকরণ করা হলো। তার মানে তাকে একটা স্টিমুলি দেওয়া হলো, ওষুধটা দেওয়া হলো, সে রেসপন্সটা করলো যে আমার কমছে। তাহলে এটা কিন্তু তার ক্ষেত্রে বিয়োগাত্মক একটা কিন্তু কন্ডিশনিং করানো হলো। আচ্ছা, আবার আমাদের অক্ষর জ্ঞান বা অক্ষর চেনাতে বাচ্চাদের কিন্তু এই অনুবর্তন প্রক্রিয়া খুবই সার্বজনীন। যেমন ইংরাজিতে বলা হয় এ শেখানোর সময় এ ফর অ্যাপেল, বা একে অ্যাপেলের সঙ্গে তার মানে কী করা হচ্ছে, সংযুক্ত করা হচ্ছে। আর বাংলার ক্ষেত্রেও অয় অজগর, আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, অর্থাৎ এক্ষেত্রে অয়ের সঙ্গে অজগরটা যুক্ত করে দেওয়া হচ্ছে। এবার বাচ্চাটাকে যখনই আপেলটা দেখানো হবে তখন সে বলে এ ফর অ্যাপেল, বি ফর বল শেখানো হয়েছে, তাকে বল দেখানো হলো, সে দেখে বলে বি ফর বল, তাকে আগে শেখানো হচ্ছে। তাহলে এখানে সংযোগ করা হচ্ছে একটা লেটারের সঙ্গে বা অ্যালফাবেটের সঙ্গে একটা বস্তু। তাহলে এক্ষেত্রেও কিন্তু অক্ষর জ্ঞানে কিন্তু অনুবর্তন হচ্ছে, কারণ তাকে একটা জিনিস দেখানো হচ্ছে, তার ফলে সে কিন্তু অক্ষরটাকে মনে রাখতে পারছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিন্তু এই প্রাচীন অনুবর্তন, বা যেটাকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্যাভলোভীয় অনুবর্তন বলা হচ্ছে, তার মাধ্যমে আমাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে কিন্তু অনেক ভালো প্রয়োগ করার মাধ্যমে এগুলো কিন্তু হতে পারে। তাহলে এটা গেল হচ্ছে প্রাচীন অনুবর্তন। পরবর্তী ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং বা যেটা সক্রিয় অনুবর্তন, যেটির প্রবক্তা হচ্ছে স্কিনার।